থিওরি অফ ডিভিজিবিলিটি টিউটোরিয়াল 3 আমরা বেশ কিছু ডেফিনিশন দেখব। তার পূর্বে ন্যাচারাল নাম্বারের যে সেটটা রয়েছিল n equals to 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এমন করে চললো ন্যাচারাল নাম্বারের সেট। এটা নিয়ে যদি অ্যানালাইসিস করি, ফার্স্ট পাবো আমরা 1। এই 1টাকে আমরা বলি ইউনিটি। আর এই ন্যাচারাল নাম্বারের সেটের ভেতরে যেসব নাম্বার আছে যাদেরকে শুধুমাত্র 1 এবং ওই সংখ্যাটা দ্বারা ছাড়া আর কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না, সেগুলোকে আমরা বলি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। আমরা জানি মৌলিক সংখ্যার দুটো ডিভিজর থাকে বা দুটো ভাজক থাকে। দেখেন 2 কে শুধুমাত্র আমরা 2 এবং 1 দ্বারা ডিভাইড করতে পারবো। দেখেন 3 কে আমরা শুধুমাত্র 3 এবং 1 দ্বারা ডিভাইড করতে পারবো। একইভাবে 5, এই 5 কে আমরা 5 এবং 1 দ্বারা ডিভাইড করতে পারবো। এই 7 কে আমরা 7 এবং 1 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে এগুলোকে আমরা বলবো মৌলিক সংখ্যা। তাহলে এই 2, 3, 5, 7 এসবকে আমরা বলবো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, এই তো এখানে লিখে রেখেছি প্রাইম নাম্বার হচ্ছে মৌলিক সংখ্যা। আর এমন কিছু সংখ্যা পাবো যেগুলোকে আমরা যেগুলোর একাধিক ডিভিজর থাকে। দেখেন এখানে আমাদের পেয়েছি 4 কে আমরা 1 দ্বারা ডিভাইড করতে পারি, 2 দ্বারা ডিভাইড করতে পারি, 4 দ্বারা ডিভাইড করতে পারি, আবার 6, এখানে 8, 9 এসবকে আমরা বলবো কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। কম্পোজিট নাম্বার। এখন এখানে যে আমরা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা এবং কম্পোজিট নাম্বার দুটো পার্টে ভাগ করলাম, এখানে ইউনিটি, এগুলোকে আমরা ডিফাইন করব। তাহলে ফার্স্ট ডেফিনিশনটা হচ্ছে প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা পজিটিভ ইন্টিজার, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, ইন্টিজার মধ্যে চিনি পূর্ণ সংখ্যা, আর হুইচ ইজ গ্রেটার দ্যান 1, যেটা একের চাইতে বড়। একের চাইতে বড় কেন ভাই? কারণ আমরা এখানেই দেখলাম যে এই 1টাকে আমরা ইউনিটি বলি। দেখেন এখানে আছে প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বারের ভেতরে কিন্তু আমাদের এই 1টা পড়ছে না। সেহেতু আমাদের এখানে বলতে হচ্ছে হুইচ ইজ গ্রেটার দ্যান 1, যা একের চাইতে বড়, এন্ড হ্যাজ অনলি 2 পজিটিভ ডিভিজার, এবং যার দুইটা মাত্র ধনাত্মক ভাজক আছে যাদের ভাগ করি। এন সেটা হবে 1, দুটো ডিভিজর থাকবে। দেখেন 2টা ডিভিজর থাকবে এবং একটা হবে অন এবং এন্ড ইটসেলফ এবং একটা ও নিজে, দেন ইজ কল্ড আ প্রাইম নাম্বার। সেটাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। যদি এক্সাম্পল দেখি, ধরেন লিখলাম 7। এই 7 কে আমরা শুধুমাত্র 1 দ্বারা ডিভাইড করতে পারবো এবং ওই 7 কে 7 দ্বারাই ভাগ করতে পারবো। তাহলে 7 একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। একইভাবে যদি 2 নিই, এই 2 কে আমরা 1 দ্বারা ডিভাইড করতে পারবো এবং 2 দ্বারা ডিভাইড করতে পারবো। একইভাবে 3 যদি নিই, 3 কে আমরা 3 দ্বারা ডিভাইড করতে পারবো এবং 1 দ্বারা ডিভাইড করতে পারবো। তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। বাট ধরেন যদি এই 4 টাকে নিই, এই 4 কে নিলে কি হবে? 4 কে আমরা 1 দ্বারা ডিভাইড করতে পারবো, 2 দ্বারা ডিভাইড করতে পারবো, আবার 4 কে 4 দ্বারা ডিভাইড করতে পারবো। তাহলে এটা কি আর প্রাইম থাকলো? প্রাইম থাকলো না। প্রাইম হতে গেলে অনলি 2 ডিভিজর থাকতে হবে, 2টা ডিভিজর থাকতে হবে এবং একটা হবে 1 এবং একটা হবে ওই সংখ্যাটা নিজেই। বুঝতে পারলাম? এটা হচ্ছে আমাদের প্রাইম নাম্বার। এখন দেখব কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। an integer, কোন একটা পূর্ণ সংখ্যা which is greater than 1। এই greater than 1 বলার কারণ হচ্ছে ভাই, কারণ আমরা এই 1 কে ইউনিটি হিসাবে ডিফাইন করে ফেলেছি আর বাকি এগুলোকে বলছি প্রাইম আর কম্পোজিট। তার জন্য এখানে বারবার আমাদের বলতে হচ্ছে greater than 1, বাট ইট ইজ নট প্রাইম, ইজ কল্ড কম্পোজিট। যেটা প্রাইম হবে সেগুলো ছাড়া, যেগুলো প্রাইম হবে সেগুলো ছাড়া বাকি যেগুলো পড়ে থাকলেও এই 1 ছাড়া, দেখেন যেগুলো প্রাইম হলো সেগুলো ছাড়া বাকি যেসব পড়ে থাকলো সেগুলোকে তো আমরা বলছি কম্পোজিট নাম্বার, এই 1 ছাড়া। এই তো যৌগিক সংখ্যা ডিফাইন করা হয়ে গেল। এইসব ডেফিনিশন ভাই আপনার মধ্যে সুন্দর করে বাংলায় লেখা আছে। আমি এখানে আমার সুবিধার জন্য ইংলিশে লিখে রেখেছি আরকি। তাছাড়া তেমন কিছুই না। সহজ জিনিস। আরো একটা এখন ডেফিনিশন দেখো, মোস্ট ইম্পোর্টেন্ট। এসব ডেফিনিশন কিন্তু এক্সামে আসে। বেশ কিছু সাল এগুলো আসছে। আমি সালগুলো এখানে উল্লেখ করা হয় নাই। এটা টুইন প্রাইম, এটাও কিন্তু অনেকগুলো সাল আসছে। বা যুগল মৌলিক। টুইন প্রাইম। let let p is a prime, p যদি প্রাইম হয় বা
বা p যদি মৌলিক সংখ্যা হয়, then if p plus 2 is also prime, p একটা মৌলিক সংখ্যা, then p plus 2 অর্থাৎ ওই মৌলিক সংখ্যার সাথে 2 অ্যাড করার পর is also prime, সেটা যদি আবার প্রাইম হয়, then the pair p এবং p plus 2 এই দুটো পেয়ারকে আমরা একসাথে বলতে পারবো টুইন প্রাইম। একটু দেখে এক্সাম্পলের মাধ্যমে ধরেন p equals to নিলাম 3, তাহলে p plus 2 সমান কত পাবো? 3 plus 2 সমান কত? 5। দেখেন এখানে আমাদের 3, p equals to 3 ধরেছি, এই 3 আমাদের মৌলিক সংখ্যা, 3 কে আমরা 1 এবং ওই 3 দ্বারা ডিভাইড করতে পারবো। তাহলে 3 একটা মৌলিক সংখ্যা, এখানে যে একটা 5 পাইলাম 5 ও কিন্তু একটা মৌলিক সংখ্যা। 5 কে শুধুমাত্র আমরা 1 এবং ওই 5 দ্বারা ডিভাইড করতে পারবো। সেহেতু 3 এবং 5 এই দুটাকে একসাথে আমরা বলতে পারবো টুইন প্রাইম বা যুগল মৌলিক। বুঝাতে পারলাম? হ্যাঁ। এখন আমরা আর একটা থিওরাম টাইপ ডেফিনিশন নিয়ে কথাবার্তা বলতে পারি। আর নেক্সট টিউটোরিয়ালে বলবো, এখনই বলা যায়। তাহলে থিওরাম টাইপ খানিকটা প্রবলেম না, এক্স্যাক্টলি ডেফিনিশন টাইপ। ধরেন a একটা কোন একটা পূর্ণ সংখ্যা a এবং b আনাদার পূর্ণ সংখ্যা, অবশ্য b নট ইকুয়ালস টু 0 হবে, b 0 হতে পারবে না। তাহলে এগুলো হচ্ছে বিলংস টু ইন্টিজার। দেন দেয়ার এক্সিস্ট, সেখানে অবস্থান করবে এ ইউনিক ইন্টিজার, q and r such that যেন a equals to qb plus r হয়। এটা কি জিনিস এটা একটু এক্সপ্লেন করি ভাই। ধরেন এখানে কোন একটা নাম্বার a যারা আমরা b দ্বারা ডিভাইড করছি, b দ্বারা যদি ডিভাইড করি তো কি পাবো? একটা ভাগফল পাবো q, এখানে ক্যালকুলেশন করার পর একটা রিমাইন্ডারও পাইতে পারি ভাগশেষ, যেটা বলছে r। আমরা জানি যে যেটা দ্বারা ভাগ করি এইটারে আমরা বলি ডিভিজর, আর যারে ভাগ করি এইটারে আমরা বলি ডিভাইডেন্ট বা ভাজ্য। আর ভাগ করার পর যেটা পাই যে ভাগফল, সেটাকে আমরা বলি কোয়াসেন্ট, QUOTIENT। আর ভাগ করার পর যেটা থেকে যায় রিমাইন্ডার, ভাগশেষ, এটা হচ্ছে রিমাইন্ডার। তাহলে দেখেন তো আমরা এই a ইকুয়ালস টু কি আমরা লিখতে পারবো না এইভাবে? এই a ইকুয়ালস টু লিখতে পারবো কোয়াসেন্ট গুণিত ডিভিজর প্লাস r। একটু দেখাই, তাহলে সিম্পলি আমরা 7 কে 2 দ্বারা ডিভাইড করছি, তাহলে কি বলতে পারবো? 3 দুগুণী 6। তাহলে আমরা এখন এই 2 এইটারে যদি বলি b, এটা হচ্ছে আমাদের b, আর 7 এটা হচ্ছে আমাদের a, আর 3 এটা হচ্ছে আমাদের q, এবং 1 এটা হচ্ছে আমাদের r। তাহলে এই 7 সমান কি আমরা লিখতে পারবো না যে b ইনটু q প্লাস r। দেখেন আমাদের b ইকুয়ালস টু হচ্ছে 2 আর q পেয়েছি 3 প্লাস রিমাইন্ডার r পেয়েছি 1। তাহলে 3 দুগুণী 6 একে 7, তাহলে লেফট সাইড সমান রাইট সাইড। বুঝতে পারলাম? তাহলে এখান থেকেই মূলত আমাদের এই ফরম্যাটটা আসছে a ইকুয়ালস টু qb প্লাস r। এখানে আমাদের a হচ্ছে ডিভাইডেন্ট, যাকে আমরা ভাগ করব, আর q হচ্ছে আমাদের ভাগফল, আর v হচ্ছে ডিভিজর, যেটা আমরা ভাগ করছি, আর r হচ্ছে রিমাইন্ডার বা ভাগশেষ। বুঝতে পারলাম? আর অবশ্যই এই রিমাইন্ডার r এটা এই রেঞ্জের ভিতরে থাকে, হয় 0 হয়ে যাবে কিংবা লেস দ্যান আর ইকুয়াল r লেস দ্যান b, এই b এর চাইতে ছোট হবে। বুঝতে পারলাম? এতটুকু ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়াল।